সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমন্বয় জাবেদা নিয়ে আলোচনা করব। সমন্বয় জাবেদা হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক। আজকে আলোচনা করব সমন্বয় জাবেদা দাখিলা কি, কেন দেওয়া হয়, সমন্বয় জাবেদা দাখিলা কত প্রকার এবং সমন্বয় জাবেদা দাখিলার নিয়ম। একটি হিসাবকালের সকল লেনদেন সংশ্লিষ্ট হিসাব বছরে শেষ না হয়ে একাধিক বছরে ব্যপ্ত হতে পারে। চূড়ান্ত আর্থিক বিবরণী প্রণয়নের সময় পূর্ববর্তী ও পরবর্তী হিসাবকালের যাবতীয় আয়ব্যয়কে বাদ দিতে হয় এবং সংশ্লিষ্ট হিসাবকালের যাবতীয় আয়ব্যয়কে হিসাবভুক্ত করে হিসাব সালের প্রকৃত আর্থিক ফলাফল অর্থাৎ নিট আয় বা নিট ক্ষতি নিরূপণ করা হয়। আর এরূপ নিট আয় বা নিট ক্ষতি নিরূপণের জন্য অসমন্বিত আইটেমগুলোকে বা দফাগুলোকে যে জাবেদা দাখিলার মাধ্যমে হিসাবভুক্ত করা হয় তাকে সমন্বয় জাবেদা বলা হয়। সহজ কথায় বলা যায়, কোনো নির্দিষ্ট হিসাবকালের বকেয়া আয়, বকেয়া ব্যয় বা খরচ, অগ্রিম প্রদত্ত খরচ, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অবচয় ইত্যাদি বিষয়সমূহকে সংশ্লিষ্ট হিসাব খাতের সাথে সমন্বয় সাধন, যোগ বা বিযোগ করার জন্য যে দাখিলা ব্যবহার করা হয় তাকে সমন্বয় দাখিলা বলা হয়। সমন্বয় জাবেদা দাখিলার বৈশিষ্ট্য: সাধারণত নির্দিষ্ট হিসাবকাল শেষে সমন্বয় দাখিলা দেয়া হয়। হিসাবকাল সাধারণত 1 মাস, 3 মাস, 6 মাস বা 1 বছর সময়কে বোঝায়। সমন্বয় দাখিলা কখনো নগদকে প্রভাবিত করে না। বকেয়া ও অগ্রিম আয় ব্যয়, অলিপিবদ্ধকৃত ও অনুমিত লেনদেনের জন্য সমন্বয় জাবেদা দেওয়া হয়। সমন্বয়ে জাবেদা আয়-ব্যয় বিবরণী ও উদ্ধৃতপত্র উভয়কেই প্রভাবিত করে। মূলত একটি নির্দিষ্ট হিসাবকালের সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য সমন্বয় দাখিলা দেওয়া হয়। সমন্বয় দাখিলা কত প্রকার? সমন্বয় দাখিলাকে প্রধানত অগ্রিম ও বকেয়া এই দুই ভাগে বিভক্ত করা হয়। প্রত্যেককে আবার দুই ভাগে ভাগ করা হয়, যেমন: 1. অগ্রিম দফাসমূহ 1, অগ্রিম খরচসমূহ 2, অগ্রিম আয়সমূহ আবার 2, বকেয়া দফাসমূহ 1, বকেয়া খরচসমূহ 2, বকেয়া আয়সমূহ। এখন আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সমন্বয় জাবেদা বা অ্যাডজাস্টিং জোনও বোঝানোর চেষ্টা করব। Evan Watts, DDS, opened a dental practice on January 1, 2017. During the Phi RST month of operations, the following transactions occurred. 1. Watts performed services for patients totaling $2,400. These services have not yet been recorded. 2. Utility expenses incurred but not paid prior to January 31 totaled $400. 3. Purchased dental equipment on January 1 for $80,000, paying $20,000 in cash and signing a $60,000 3-year note payable. The equipment depreciates $500 per month, interest is $600 per month. 4. Purchased a 1-year malpractice insurance policy on January 1 for $12,000. 5. Purchased $2,600 of dental supplies. On January 31, determined that $900 of supplies were on hand. Instructions: prepare the adjusting entries on January 31. Account titles are accumulated depreciation, equipment, depreciation expense, service revenue, accounts receivable, insurance, expense, interest payable, prepaid insurance, supplies expense, utilities expense, and utilities. সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা যে উদাহরণটি শুনেছিলে, এই উদাহরণটি আমি এখন তোমাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ, ইভান ওয়াটস ডিডিএস তিনি একটি ডেন্টাল ব্যবসা শুরু করেন এবং জানুয়ারি 2017 সালের 1 তারিখ তিনি এটা শুরু করেন এবং ওই মাসে তার নিচের ট্রানজ্যাকশনগুলো অর্থাৎ লেনদেনগুলো সংগঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর যে ক্রমিক নম্বর সিরিয়াল নাম্বারটা আছে সেখানে বলা হয়েছে ওয়াটস পারফর্ম সার্ভিসেস ফর পেশেন্ট টোটালিং $2,400, অর্থাৎ এখানে তিনি $2,400 একজন রোগীকে সেবা প্রদান করেছিল। দিস সার্ভিসেস হ্যাভ নট বিন রেকর্ডেড, অর্থাৎ এই সেবাটি তিনি লিপিবদ্ধ করে রাখেননি। আমরা বুঝতে পারছি এই ধরনের লেখা থাকলে বুঝতে হবে যে এই সেবাটি বাকিতে প্রদান করা হয়েছিল। তোমরা জানো যে বাকিতে সেবা প্রদান করলে অ্যাকাউন্টস রিসিভেবল বাড়ে।
আর এখানে একদিকে বাকিতে সেবা প্রদান করেছে, অন্যদিকে কিন্তু তার সেবা বেড়েছে, অর্থাৎ আয় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। এখানে তাহলে যেহেতু বাকিতে সেবা প্রদান করেছে, তাহলে আমরা লিখব যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমরা এই এরপরে আমরা 2 নম্বর ট্রানজ্যাকশনে দেখতে পাচ্ছি ইউটিলিটি এক্সপেন্সেস ইনকার্ড বাট নট পেইড প্রায়র টু জানুয়ারি 31, টোটাল টাকা $400। অর্থাৎ আমাদের ইউটিলিটিস মানে কি উপযোগ ব্যয় সংগঠিত হয়ে গেছে, কিন্তু জানুয়ারির 31 মাস পর্যন্ত কিন্তু এই টাকাটা পরিশোধ করা হয়নি। অর্থাৎ এখানে যে খরচটা হয়েছে, উপযোগ ব্যয়টা হয়েছে, এটা বকেয়া রয়ে গেছে। আমরা জানি খরচ যদি বকেয়া হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট, অর্থাৎ ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট, ইউটিলিটিস এক্সপেন্স। এরপর আমরা ট্রানজ্যাকশন 3-তে দেখতে পাচ্ছি পারচেজ ডেন্টাল ইকুইপমেন্ট অন জানুয়ারি 1 ফর $80,000, পেইং $220,000 in cash and signing a $60,000 3-year note payable। অর্থাৎ এই ডেন্টাল ইকুইপমেন্ট তিনি পারচেস করেছে $80,000 দিয়ে। এর মধ্যে তিনি $20,000 নগদে দিয়েছেন এবং বাকি $60,000 3 বছর মেয়াদী একটি নোট পেয়েবল অর্থাৎ প্রদেয় বিলে স্বাক্ষর করেছেন। তিনি যে ইকুইপমেন্টটি পারচেস করেছিলেন সেই ইকুইপমেন্টটির প্রতি মাসে অবচয় দ্বারা হল $500 এবং প্রতি মাসে তার ইন্টারেস্ট হচ্ছে $600, অর্থাৎ প্রতি মাসে সে সুদ প্রদান করে ওই নোট পেয়েবলের উপরে $600 করে। এখন আমরা যেই বিষয়টা দেখতে পাচ্ছি এখানে অসমন্বিত যে বিষয়গুলো আছে সেটি হচ্ছে ওই ইকুইপমেন্টের অবচয় এবং তিনি যে 3 বছর মেয়াদী যে নোট পেয়েবল যেটা স্বাক্ষর করে তিনি $60,000 সুবিধা পেয়েছেন তার উপরে যেই সুদ, এই অবচয় এবং সুদ এই দুইটি বিষয় কিন্তু অসমন্বিত রয়েছে। কারণ তিনি যখন সাধারণ জাবেদায় ঘটনাটা লিপিবদ্ধ করে ফেলেছেন সেটা হচ্ছে যে তিনি $80,000 ইকুইপমেন্ট পারচেস করেছে, সেখানে তিনি লিখেছেন যে ডেন্টাল ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, নোট পেয়েবল ক্রেডিট, এটা সেখানে হয়ে গেছে। কিন্তু এখানে অসমন্বিত আইটেম হচ্ছে ইকুইপমেন্টের অবচয় এবং ইন্টারেস্ট। তো আমরা যদি অবচয়টা লিপিবদ্ধ করি তাহলে আমরা জানি যে অবচয় কীভাবে লিপিবদ্ধ করতে হয়, যে আমরা লিপিবদ্ধ করব ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট। আবারও বলছি, ইকুইপমেন্টের যে অবচয়টি আমরা লিপিবদ্ধ করব সেটি হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট। এরপরে যে সুদটাকে আমরা যে সমন্বয় এন্ট্রিতে যেভাবে লিপিবদ্ধ করব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল নোট ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল নোট ক্রেডিট। এরপর আমরা 4 নম্বর ট্রানজ্যাকশনে দেখতে পাচ্ছি পারচেজড 1 year malpractice insurance policy on January 1 for $12,000। অর্থাৎ তিনি 1 বছরের জন্য জানুয়ারি মাসের 1 তারিখে $12,000 দিয়ে একটি বিমা পলিসি পারচেজ করেন। তো এখানে এই যে তিনি 1 বছর পর্যন্ত যে বিমা পলিসির যে সুবিধা পাবে প্রতি মাসে কিন্তু তার এই বিমা পলিসি যে প্রিমিয়াম এক্সপায়ার করতে থাকবে। একদিকে তিনি এটা এককালীন প্রদান করেছেন, আমরা জানি উনি প্রিপেইড ইন্স্যুরেন্স তিনি দিয়েছেন এবং এরপরে তার ক্যাশ চলে গেছে। কিন্তু আমি যখন
এই যে আমি এক মাসের হিসাব করছি, তাহলে এক মাসে আমার কতটুকু উত্তীর্ণ হয়েছে সেটুকু অসমন্বিত রয়েছে, অর্থাৎ আনঅ্যাডজাস্টেড রয়েছে। আমি এখন অ্যাডজাস্টিং এন্ট্রিতে এই অসমন্বিত আইটেমটাকে আমি সমন্বয় করার চেষ্টা করব। তো আমি যদি দেখব যে এখানে 12,000 টাকা এক বছরের জন্য দেওয়া হয়েছে, তাহলে এক মাসে কত হয়েছে? এক মাসে 12,000কে 12 দিয়ে ভাগ করলে প্রতি মাসে 1,000 করে ডলার উত্তীর্ণ হবে। তাহলে সেক্ষেত্রে আমি আমার অ্যাডজাস্টিং এন্ট্রিটি হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট টাকার পরিমাণ হবে 1,000 টাকা এবং প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 1,000 টাকা, অর্থাৎ আমার যে প্রিপেড ইন্স্যুরেন্স 12,000 টাকা আছে এখান থেকে 1,000 টাকা কমে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর ট্রানজ্যাকশনে পারচেজ $2,600 অফ ডেন্টাল সাপ্লাইজ, অর্থাৎ $2,600 ডেন্টাল সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। এর মধ্যে অন জানুয়ারি 31 অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে ডিটারমাইন দ্যাট আমরা দেখতে পেলাম যে $900 সাপ্লাইজ মাত্র হাতে আছে। তাহলে এখানে কি দাঁড়ালো যে $2,600 যে সাপ্লাইজ পারচেজ করেছি এখান থেকে মাত্র $900 সাপ্লাইজ হাতে রয়ে গেছে। তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 2,600 থেকে যদি 900 বিয়োগ করি $1,700 সাপ্লাইজ আমরা ব্যবহার করে ফেলেছি, অর্থাৎ এই ডেন্টাল সার্ভিস $1,700 সাপ্লাইজ তারা খরচ করে ফেলেছে। তাহলে এই 1,700 খরচে পরিণত হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে আনঅ্যাডজাস্টেড যেই রয়েছে অর্থাৎ অসমন্বিত যে $1,700 রয়েছে এটাকে আমরা সমন্বয় করবো এভাবে যে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট $1,700 এবং সাপ্লাইজ ক্রেডিট $1,700, অর্থাৎ এই 1,700 অসমন্বিত আইটেমকে আমরা এখন সমন্বয় জাবেদার মাধ্যমে সমন্বয় করলাম। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদেরকে আবার পুরো ট্রানজ্যাকশনগুলোর একটা সামারি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা যে 5টি অসমন্বিত আইটেমকে সমন্বয় জাবেদার মাধ্যমে যে সমন্বয় করেছি তা তোমরা এখন সেই ট্রানজ্যাকশনগুলো দেখে এখন মিলিয়ে নিতে পারো আবারও। আমরা সেখানে প্রথম ট্রানজ্যাকশনটি ছিল যে সেবা প্রদান করেছি কিন্তু লিপিবদ্ধ করা হয়নি, অর্থাৎ বকেয়া বাকিতে সেবা প্রদান করেছি। আমরা বলেছি বাকিতে সেবা প্রদান করলে অ্যাকাউন্টস রিসিভেবল বাড়ে, আর অ্যাকাউন্টস রিসিভেবল বাড়লে ডেবিট, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 2,400 টাকা এবং সেবার মাধ্যমে আয় বৃদ্ধি পেয়েছে, আয় বাড়লে ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপরে আমরা ইউটিলিটিজ এক্সপেন্স ইনকার্ড হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু টাকাটা পরিশোধ করা হয়নি, অর্থাৎ এই খরচটা বকেয়া রয়ে গেছে। আমরা সেটা সমন্বয়ের করার চেষ্টা করেছি ইউটিলিটিজ এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিজ পেইবল ক্রেডিট। এরপরে আমরা যে ডেলিভারি ইকুইপমেন্ট পারচেস করেছিল তার যে অসমন্বিত অবচয় ছিল 500 টাকা সে প্রতি মাসে, সেটা আমরা সমন্বয় করেছি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট 500 টাকা দিয়ে। এরপর আমরা যে ইন্টারেস্ট বকেয়া ছিল প্রতি মাসে 600 টাকা করে, আমরা যেহেতু এক মাসের এবং জানুয়ারি মাসের সেইটা আমরা এখানে সমন্বয় করার চেষ্টা করেছি যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেইবল ক্রেডিট। আমরা যে এক বছরের জন্য যিনি 1 ইয়ার ইন্স্যুরেন্স করেছি পারচেস করেছিল 12,000 টাকা দিয়ে, এখানে জানুয়ারি মাসের ইন্স্যুরেন্সটা উত্তীর্ণ হবে, এই কারণে এই এক মাসের খরচ দেখাতে হবে, অর্থাৎ ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 12,000কে 12 দিয়ে ভাগ করলে 1,000 টাকা প্রতি মাসে পড়ে। এই পরিমাণ প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, অর্থাৎ এই পরিমাণ 1,000 টাকা প্রিপেড ইন্স্যুরেন্স কমে যাবে। সর্বশেষ আমরা বলেছি যে তিনি জানুয়ারির 1 তারিখে তিনি সাপ্লাইজ পারচেস করেছিল 2,600 টাকা, কিন্তু 2,600 টাকা বা ডলার যেটাই বলো। এরপরে উনি 31 জানুয়ারি তারিখ দেখলেন মাত্র $900 অর্থাৎ টাকা তিনি সাপ্লাইজ হাতে রয়েছে, তাহলে বাকিটা খরচ হয়ে গেছে। আমরা $2,600 থেকে $900 বাদ দিলে $1,700 পাবো, এটাই খরচ হয়ে গেছে। আমরা এখানে দেখিয়ে এটা সমন্বয় করার চেষ্টা করেছি।
সুপ্রিয় শিক্ষার্থী, বলতে বলতে আজকের আমার আলোচনার শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আমি আসলে শুরু থেকে সামান্য আলোচনার মধ্য দিয়ে তোমাদেরকে সমন্বয় জাবেদা কাকে বলে এবং কত প্রকার, কিভাবে লিপিবদ্ধ হয় এবং একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমি ভবিষ্যতে আরও নতুন নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। আমি তোমাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে তোমরা সমন্বয় জাবেদা সম্পর্কে ভালো একটি ধারণা পাবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।